হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি ভৌতবিজ্ঞান দশম শ্রেণীর চলতড়িতের যে পার্টটা শুরু করেছিলাম, আজ তার পার্ট 18। এখানে আমরা জানব তড়িৎ ক্ষমতা, তড়িৎ শক্তি এবং তাদের মধ্যে যে তড়িৎ শক্তি যে একক ওয়াট আওয়ার, কিলোওয়াট আওয়ার, আর আর যেটা হচ্ছে কিলোওয়াট আওয়ার মানে বিউটি। আর রেটিং কি, রেটিং হচ্ছে, তারপরে জানবো সিএফএল এলইডি, আর তারপরে জানবো শ্রেণী সমবায় তুল্য ক্ষমতা কত আর সমান্তরাল সমবায় তুল্য ক্ষমতা কত হবে। এবং এগুলো হচ্ছে মেন পয়েন্ট, এবং এর মধ্যে অনেকগুলো প্রশ্ন ইম্পর্টেন্ট যেগুলো তোমাদের পরীক্ষাতে আসে, সেগুলো আলোচনা করব। তো প্রথম শুরু করা যাক। প্রথম হচ্ছে বৈদ্যুতিক কার্য আমাদের জানতে হবে। কি না, বৈদ্যুতিক কার্য হচ্ছে যদি কোনো দুই প্রান্তের বিভব ভি থাকে এবং যন্ত্রটির মধ্যে দিয়ে যদি আই প্রবাহ মাত্রা টি সময় ধরে যায়, তাহলে কিউ সমান আমাদের কি হয়, আগে আমরা জানি যে টি সময় ধরে যদি আই প্রবাহ মাত্রা যায় তাহলে কিউ সমান হচ্ছে আই টি। আর কৃতকার্য তাহলে কত হবে, কৃতকার্য হবে যেহেতু ভি বিভব প্রভেদে যাচ্ছে, বিভব প্রভেদের মধ্য দিয়ে যাচ্ছে, তাহলে ডাব্লিউ সমান হচ্ছে কিউ ইন্টু ভি। তাহলে এই কিউর জায়গায় আইটি বসিয়ে দেবো, তাহলে ডাব্লিউ সমান কি হচ্ছে, ভি তো ছিলই, কিউর জায়গায় আইটি বসে গেলে ভি আইটি বা আইটি ভি যা বলতে পারো। তাহলে আমরা বৈদ্যুতিক কৃতকার্য পেয়ে গেলাম ডাব্লিউ সমান ভি আইটি। বুঝতে পারলে? এরপরে হচ্ছে তড়িৎ ক্ষমতা। কি তড়িৎ ক্ষমতা হচ্ছে, আগে আমরা দেখলাম কার্য, আর এটা হচ্ছে কার্য করার হারকে ক্ষমতা বলে। মানে তড়িৎ শক্তি ব্যয়, আবার আমরা অন্যভাবে যদি বলি যে তড়িৎ শক্তি ব্যয় করার হারকেও ক্ষমতা বলে। তাহলে কার্যকর হারকেও যেমন ক্ষমতা বলে, আমরা যদি ঘুরিয়ে বলি যে তড়িৎ শক্তি ব্যয় করার হারকেও ক্ষমতা বলে। তাই কোনো তড়িৎ যন্ত্রের মানে সময় সাপেক্ষে যখন কোনো বৈদ্যুতিক যন্ত্রে কাজ করার বা তড়িৎ শক্তি ব্যয় করার হারকে আমরা বলবো তড়িৎ ক্ষমতা। তাহলে প্রথম আমরা তড়িৎ ক্ষমতা পি সমান আমরা কি দেখব না, কৃতকার্য বাই সময় মানে ডাব্লিউ বাই টি। আবার ডাব্লিউ সমান কি দেখলাম, কিউ ভি, তাহলে কিউ ভি বাই টি। তাহলে কিউর জায়গায় বসে দেওয়া, আগে দেখলাম কত ভি আই টি বাই টি, টি টি কেটে গেলো ভি আই, তাহলে পি সমান ভি আই। তাহলে আমরা একটা ক্ষমতার রিলেশান পেলাম, ভি ইন্টু আই মানে ভি আই, এটা একটা পেলাম। এরপরে তড়িৎ যন্ত্রের রোধ যদি আর হয়, আমরা ওহমের সূত্রে কি পেয়েছি, বিভব প্রভেদ ভি হলে ভি সমান আই আর। তাহলে এখানে আমরা এই যে পি সমান ভি আই ছিল এই জায়গাটা, এই যে আইটা এখানে আমরা বসিয়ে দেবো কি আই আর। তাহলে এখানে পি সমান যে ভি আই পেয়েছিলাম, তাহলে এখানে বসিয়ে দিলে, তাহলে ভির জায়গায় আই আর বসিয়ে দিলে আই স্কোয়ার আর। তাহলে আরেকটা পেলাম কি না, পি সমান আই স্কোয়ার আর, আরেকটা রিলেশন আমরা পেয়ে গেলাম। আবার একটা হচ্ছে আই, এই যে ভি সমান আই আর, আমরা আই সমান ভি বাই আই যদি বসাই, তাহলে এখানে আইয়ের জায়গায় আমরা বসিয়ে দিলাম, তাহলে এখানে আমরা কি পেয়েছিলাম যে ভি আই, তাহলে আমরা আইয়ের জায়গায় বসিয়ে দেবো কি ভি বাই আর মানে ভি স্কোয়ার বাই আর। তাহলে পি সমান আমার কী দাঁড়ালো, আর একটা রিলেশন কী দাঁড়ালো, ভি স্কোয়ার বাই আর। তাহলে কী দাঁড়াচ্ছে, পি সমান ভি আই, আর এটা হচ্ছে পি সমান আই স্কোয়ার আর, আর পি সমান ভি স্কোয়ার বাই আর। তাহলে বুঝতে পারলে তিনটে রিলেশন ক্ষমতার, এটা কিন্তু তোমাদের একটু ভালোভাবে বুঝে নাও যে পি সমান ভি আই, পি সমান আই স্কোয়ার আর, আর পি সমান ভি স্কোয়ার বাই আর, প্রতিটাই কিন্তু ক্ষমতার রিলেশান। বুঝতে পারলে তড়িৎ ক্ষমতা। আচ্ছা, তড়িৎ ক্ষমতার একক কী হবে না, তড়িৎ ক্ষমতার একক হচ্ছে এসআই পদ্ধতিতে হচ্ছে তড়িৎ ক্ষমতার একক হচ্ছে ওয়াট। মানে কি না, একটা বৈদ্যুতিক যন্ত্র যদি 1 সেকেন্ডে 1 জুল কার্য সম্পাদন করে, তাহলে সেটাই হচ্ছে 1 ওয়াট। বুঝতে পারলে, 1 ওয়াট তড়িৎ ক্ষমতার একক। এবার এখানে যেটা অনেক সময় আসে যে বৃহত্তর একক, যেগুলো 1 কিলোওয়াট সমান কত 1000 ওয়াট, 1 মেগাওয়াট সমান 10⁻6 ওয়াট, আবার 1 হর্স পাওয়ার, যেগুলো পাম্প মোটর ইত্যাদিতে ব্যবহৃত হয় যে এককটা বিশেষ করে হর্স পাওয়ার, সেটা হচ্ছে 1 হর্স পাওয়ার সমান হচ্ছে 746 ওয়াট। 1 হর্স পাওয়ার সমান 746 ওয়াট। বুঝতে পারলে? এই জিনিসগুলো একটু দেখে রাখো। আচ্ছা, এবার হচ্ছে তড়িৎ শক্তি ও তার একক। তড়িৎ শক্তি কিনা বৈদ্যুতিক যন্ত্রে কার্য করার মোট সামর্থ্যকে আমরা তড়িৎ শক্তি যা বলবো। আবার অন্যভাবে কি বলবো না, কোনো পরিবাহী বা বর্তনীতে বিভব প্রভেদের ফলে তড়িৎ প্রবাহিত হলে যে কার্য সম্পাদিত হয় সেটাকে আমরা তড়িৎ শক্তি বলবো। আর তড়িৎ শক্তির এসআই একক কি হয় না, জুল হয়। জুল মানে কি, জুল হচ্ছে মানে ক্ষমতা হচ্ছে কার্য করার হার। তাহলে এখানে আমরা যদি ক্ষমতা সমান, আগে আমরা কি দেখেছিলাম ডাব্লিউ বাই টি, অ্যাকচুয়ালি কার্য করার হার। এখানে আমরা কি বের করছি, এখানে শক্তি মানে সেই কার্যের মতো রিলেশন, তাহলে ডাব্লিউ সমান আমি কি বলতে পারি পি ইন্টু টি। মানে তাহলে এই যে জুল সমান কি হবে, ওয়াট ইন্টু সেকেন্ড। মানে তাহলে জুল সমান কত আসবে, ওয়াট ইন্টু সেকেন্ড। বুঝতে পারলে, এটা এখানে কাজে লাগবে, ওয়াট ইন্টু সেকেন্ড। আর এখানে এসআই একক, যেটা তড়িৎ শক্তির এসআই একক হচ্ছে জুল।
কিন্তু আমরা এখানে বিশেষ করে ব্যবহার করব দুটি একক, একটা হচ্ছে ওয়াট ঘন্টা আর একটা হচ্ছে কিলোওয়াট ঘন্টা। বিশেষ করে যেটা বেশি ব্যবহৃত হবে সেটা হচ্ছে কিলোওয়াট ঘন্টা বা KWH বা BOT, বোর্ড অফ ট্রেড ইউনিট। তো আগে আমরা জানবো ওয়াট ঘন্টা। ওয়াট ঘন্টা মানে হচ্ছে 1 ওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো যন্ত্র 1 ঘন্টা চললে ব্যয়িত তড়িৎ শক্তিকে 1 ওয়াট ঘন্টা বলে। তাহলে 1 ওয়াট ঘন্টা সমান কত হবে? 1 ওয়াট ইন্টু 1 ঘন্টা। 1 ওয়াট আর 1 ঘন্টার জায়গায় সেকেন্ড করে দাও 3600 সেকেন্ড, তাহলে কি হলো? ওয়াট সেকেন্ড মানে কি জুল, তাহলে 3600 সেকেন্ড। তাহলে 1 ওয়াট ঘন্টা সমান আমরা পেয়ে গেলাম 3600 জুল। এবার হচ্ছে কিলোওয়াট ঘন্টা। বুঝতে পারছো, ওয়াট ঘন্টা তাকে কিলো মানে তার 1000 দিয়ে গুণ করে দাও, সেটা হচ্ছে কিলোওয়াট হয়ে যাবে। তাহলে 1 কিলোওয়াট হচ্ছে 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো যন্ত্র যদি 1 ঘন্টা ধরে চলে তাহলে অবশ্যই বেশি তড়িৎ শক্তি ব্যয়িত করবে। তাহলে ব্যয়িত তড়িৎ শক্তি 1 কিলোওয়াট ঘন্টা বলা হচ্ছে। একে বলা হচ্ছে কি যে স্মল কে, ক্যাপিটাল WH আর বোর্ড অফ ট্রেড ইউনিট মানে হচ্ছে BOT। একে বলা হচ্ছে BOT বা বোর্ড অফ ট্রেড ইউনিট বা KWH বা 1 কিলোওয়াট ঘন্টা। তাহলে 1 BOT একক সমান কত হবে না 1 কিলোওয়াট ঘন্টা। তাহলে 1000 ওয়াট ঘন্টা, 1 ওয়াট ঘন্টা সমান আমরা কত পাই? 3600 জুল। তাহলে এখানে মান বসিয়ে দাও, তাহলে আসবে কত? 3.6 ইন্টু 10⁶, আর যদি পয়েন্টটাকে 36 রাখা যায় তাহলে 36 ইন্টু 10⁵ জুল বা 3.6 ইন্টু 10⁶ জুল। এটা কিন্তু MCQতে প্রায় আসে যে 1 BOT সমান কত জুল আর 1 ওয়াট ঘন্টা সমান কত জুল। 1 ওয়াট ঘন্টা হচ্ছে 3600 জুল আর 1 BOT সমান হচ্ছে 3.6 ইন্টু 10⁶ জুল। এবার 1 BOT ইউনিট বা 1 কিলোওয়াট ঘন্টাকে আমরা রিলেশানে কেমন লিখব না? ওয়াট ঘন্টা বাই 1000। ওয়াট ঘন্টা বাই 1000 করলে আমরা 1 কিলোওয়াট ঘন্টা পেয়ে যাব। বা একে যদি ওয়াট না দিয়ে যদি ভোল্ট অ্যাম্পিয়ার থেকে আমরা জানি P সমান VI, তাহলে ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার ইন্টু ঘন্টা বাই 1000, এটা করলে আমরা BOT ইউনিট পেয়ে যাব। বুঝতে পারলে? তাহলে কি দাঁড়ালো যে 1 BOT সমান হচ্ছে ওয়াট ঘন্টা বাই 1000। এই রিলেশানটা আমরা পরবর্তী ক্ষেত্রে অঙ্কের জন্য কাজে লাগাবো। বুঝতে পারলে? এটা গেল কিলোওয়াট ঘন্টা বা BOT। এটাকে আমরা বাড়ির যে ইউনিট বলা হয় এটা কিন্তু সেটাই। যে যেমন ধরো বললো একটা 100 ওয়াটের যদি বলে একটা 100 ওয়াটের বাল্ব যদি আমাদের মানে 220 ভোল্ট লাইনে মানে আমাদের মেন লাইনে যদি যুক্ত থাকে, তাহলে এটা যদি 10 ঘন্টা করে চলে, মানে প্রতিদিন যদি 10 ঘন্টা করে চলে প্রতিদিন, তাহলে কত একক কারেন্ট পড়বে প্রতিদিন? মানে প্রতিদিন যদি 10 ঘন্টা করে চলে তাহলে 30 দিনে কত ইউনিট কারেন্ট পড়বে? তাহলে আমরা কী রিলেশান দেখলাম BOTতে? ওয়াট ইন্টু ঘন্টা। তাহলে ওয়াট মানে কত এখানে 100 ইন্টু ঘন্টা মানে কত 10 বাই কত বলেছে 1000 হলো। এটা হচ্ছে একদিন এত এত ইউনিট কারেন্ট পড়বে। 30 দিনে কত পড়বে না 30 ইন্টু 30। আর যদি বলে 1 ইউনিটের দাম 3 টাকা করে হয় তাহলে কত হবে? এটা তো টোটাল ইউনিট, তার সঙ্গে 3 গুণ করে দিতে হবে। তাহলে যে মানটা আমরা পাবো সেটাই হবে এত টাকা বিল আসবে। আর এই অবধি হচ্ছে প্রতিদিনের হিসাব, প্রতিদিন এত ইউনিট। আর এটা হচ্ছে টোটাল 30 দিনে কত বিল, আর এটা হচ্ছে টোটাল কত টাকা বিল হবে। বুঝতে পারলে? এই অঙ্কগুলো আমরা পরবর্তী ক্ষেত্রে দেখব। আচ্ছা, এরপরে আসছে ইউনিট কি, যেটা আমরা এক্ষুনি বললাম। ইউনিট হচ্ছে আমাদের বাড়িতে যে ইউনিট বলা হয় যে বিলে, সেই ইউনিট কিছুই না BOT। যত সংখ্যক BOT হবে সেটাই হচ্ছে ইউনিট। বুঝতে পারলে? হচ্ছে রেটিং, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় রেটিং। না, কোনো বৈদ্যুতিক যন্ত্রকে নিরাপদে ব্যবহার করার স্বার্থে যন্ত্রটির সর্বোচ্চ দক্ষতা সহ কার্যকরী হওয়া সুনিশ্চিত করার প্রয়োজনে সরবরাহ লাইনের বিভব প্রভেদের মান এবং সর্বোচ্চ দক্ষতা প্রদর্শনকালে যন্ত্রটি দ্বারা ব্যয়িত ক্ষমতার মান ইত্যাদি প্রয়োজনীয় তথ্য যখন যন্ত্রের গায়ে লেখা থাকে, এই তথ্যগুলিকেই বলা হয় বৈদ্যুতিক যন্ত্রের গুণমান মূল্যায়ন বা হচ্ছে রেটিং। হ্যাঁ, যে বিশেষ করে বিভব প্রভেদ এবং ওয়াটেজ এটা অবশ্যই থাকে। আর তো এইটাকে বলা হচ্ছে রেটিং। বুঝতে পারলে? এবার রেটিং তাহলে কী হচ্ছে না, দুটো রেটিং, একটা বিশেষ করে দুটো রেটিং। বিশেষ করে বলা যায় ভোল্টেজ রেটিং। যখন বিভব প্রভেদের মান যেটা লেখা থাকবে সেটা হচ্ছে ভোল্টেজ রেটিং, মানে যাতে ক্ষতিগ্রস্ত না হয় বেশি, মানে নির্দিষ্ট বিভব প্রভেদে যাতে লাগানো থাকে যন্ত্রটা, তাহলে মানে যে বৈদ্যুতিক বাতি হোক বা যে কোনো বৈদ্যুতিক যন্ত্র হোক যাতে না খারাপ হয়ে যায়, এবং সবচেয়ে বেশি যেটা কার্যকরী হবে সেই জন্য ওই বিভব প্রভেদের মানটা দেওয়া থাকে, সেটা হচ্ছে ভোল্টেজ রেটিং। আর যখন ক্ষমতার মান দেওয়া থাকবে ভোল্টেজের মতো, তখন সেটা হয়ে যাচ্ছে ক্ষমতা রেটিং বা ওয়াট রেটিং। বুঝতে পারলে? ওয়াট রেটিং কি? এবার আসছে রেটিংয়ের তাৎপর্য। না দেখো, সর্বাধিক কর্মদক্ষতা মানে যন্ত্রের গায়ে যে ডাটাগুলো লেখা থাকবে, যদি 220 ওয়াট 750, 220 ভোল্ট 750 ওয়াট লেখা আছে যেমন উদাহরণে দিয়েছি, তেমন যদি থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে না, যদি 220 ভোল্ট লাইনে এবং যদি যুক্ত থাকে তাহলে সবচেয়ে মানে বেশি
কর্মক্ষমতা দেখাবে, হিটারটা সব থেকে বেশি উত্তপ্ত হবে এবং 750 ওয়াট হারে শক্তি ব্যয় করবে। যদি 100 ওয়াটের বাল্ব জ্বালা হয় 220 ভোল্ট লাইনে, যদি বাল্বের গায়ে লেগে থাকে 220 ভোল্ট 100 ওয়াট, তাহলে ওই বাল্বটা 220 ভোল্ট লাইনেই যুক্ত করলে কি হবে না, সবচেয়ে বেশি ক্ষমতা দেবে, মানে বেশি আলো দেবে, এবং সেটা হবে কত না 100 ওয়াট। বুঝতে পারলে? আর এখান থেকে আমরা কি করব না, এই যে মানে বিশেষ করে রেটিংটা লেখা থাকে কত, মানে রেটিংটা লেখা থাকে কেমন হবে না, এইভাবে এই যে যেটা দেখিয়েছি যে 220 ভোল্ট এরকম 750 ওয়াট, বা বাল্বের ক্ষেত্রে ধরো বলা থাকবে 220 ভোল্ট 100 ওয়াট, 220 ভোল্ট 60 ওয়াট, 220 ভোল্ট 40 ওয়াট, এরকম লেখা থাকবে। তো যাই হোক, যেই যন্ত্রে থাক না কেন এই ডাটাটা অবশ্যই থাকবে। এটাই তো ভোল্টেজ রেটিং এবং ওয়াট রেটিং। এখান থেকে আমরা আর কি জানতে পারবো না, এখান থেকে আমরা যেমন সর্বাধিক কর্মদক্ষতা জানতে পেরেছি, তারপরে জানবো হচ্ছে প্রবাহ মাত্রা রোধের গণনা। তাহলে এখানে কি কি মান বলেছে, এখানে বলেছে ভি বলেছে আর পি বলেছে। তাহলে এখান থেকে আমরা রোধ বের করতে পারবো আর কারেন্ট বের করতে পারবো, কারণ পি সমান তো ভি ইন্টু আই। তাহলে এখান থেকে আই সমান কি হবে, আই সমান হবে পি বাই ভি, মানে ক্ষমতা বাই বিভব করলে বেরিয়ে যাবে। আর রোধ কি করে পাবো না, পি সমান দেখেছি কত, ভি স্কোয়ার বাই আর। তাহলে এখানে আর সমান কি দাঁড়াচ্ছে, আর সমান দাঁড়াচ্ছে ভি স্কোয়ার বাই পি। এই মানটা করলে আমরা পেয়ে যাবো, যেমন এখানে কারেন্ট বেরিয়েছে পি বাই ভি করে, আমরা এখানে এত অ্যাম্পিয়ার কারেন্ট পেয়েছি, আর রোধ পেয়েছি ভি স্কোয়ার বাই পি করে রোধ পেয়ে গেছি। এটা গেল। আর হচ্ছে সরবরাহ লাইনের নিরাপত্তা। তাহলে আমরা যে এখানে প্রবাহ মাত্রাটা পেলাম, যে মানটা ধরো ধরো বলেছে আরেকটা লাইন, যে তোমার বাড়ির একটা ফিউজ আছে, 5 অ্যাম্পিয়ারের ফিউজ লাগানো আছে বাড়িতে। তুমি যদি ধরো 220 ভোল্ট, একটা হিটারের গায়ে লেখা আছে 220 ভোল্ট 1500 ওয়াট, এবং তাতে ম্যাক্সিমাম কারেন্ট কত যাচ্ছে না হচ্ছে প্রায় 7 অ্যাম্পিয়ারের কাছাকাছি। আর তোমার বাড়ির মিটারটা যেটা বাড়ির ফিউজটা যেটা লাগিয়েছে ওই লাইনে কত না 5 অ্যাম্পিয়ারের ফিউজ লাগানো আছে, তখন কী হবে, ওটা নষ্ট হয়ে যাবে। ওই অবশ্যই তার থেকে বেশি অ্যাম্পিয়ারের ফিউজ দিতে হবে, নাহলে তখন পুড়ে যাবে। ওই জন্য রেটিংটা দেখেও কিন্তু আমরা বুঝতে পারি কোন যন্ত্রটা কোথায় আমরা মানে লাগাবো। বুঝতে পারলে? তো এইটাই হচ্ছে এর মানে রেটিংয়ের তাৎপর্য। এবার ছোটোভাবে লেখা থাকলে এই যে গুরুত্বটা লেখা আছে, যে কথাগুলো ওটা ছোটো আকারে লেখা আছে, তোমরা দেখে নিতে পারো। আচ্ছা, এরপরে একটা এই ধরনের কোশ্চেন আসে অনেক সময়, যে বৈদ্যুতিক মাধ্যমিক 2016-তে এসেছিলো, বৈদ্যুতিক বাতির গায়ে 220 ভোল্ট 100 ওয়াট লেখার অর্থ কী না, তাৎপর্য হলো যে 220 ভোল্ট বিভবপ্রভেদযুক্ত সরবরাহ লাইনে যদি বাতিটিকে সংযুক্ত করা হয়, তাহলে সর্বোচ্চ উজ্জ্বল সহকারে জ্বলবে এবং ওই অবস্থায় প্রতি সেকেন্ডে 100 জুল তড়িৎ শক্তি ব্যয় করবে। এটা কিন্তু আসে অনেক সময় 2 নম্বরের প্রশ্ন হিসাবে, তো দেখে নাও। এবার আসছে এই যেটা বললাম এতক্ষণ ধরে, যে কোশ্চেন মানে আসে 220 ভোল্ট 100 ওয়াট বলে দিল, বাতি রোধ সর্বোচ্চ প্রবাহ মাত্রা নির্ণয় করো। সর্বোচ্চ মানে ওটা ম্যাক্সিমাম, ওর থেকে বেশি হতে পারে না। তাহলে এখানে বিভবের মান 220 ভোল্ট, ক্ষমতার মান বলেছে পি, মানে যেটা হচ্ছে ভি হচ্ছে 220 ভোল্ট, আর পি হচ্ছে মানে ক্ষমতা হচ্ছে 100 ওয়াট। তাহলে পি সমান কত জানি, ভি স্কোয়ার বাই আর, আর সমান হচ্ছে ভি স্কোয়ার বাই পি। তাহলে আর সমান ভি স্কোয়ার মান বসে 484 ওহম। আর প্রবাহ মাত্রা আমি বলেছি পি সমান ভি আই রিলেশন, আই সমান হচ্ছে কত, পি বাই ভি। তাহলে পি হচ্ছে ক্ষমতা, এটা 220, তাহলে মান বসিয়ে দিলে 0.454 অ্যাম্পিয়ার আমরা এখানে পেয়ে যাব। তাহলে বুঝতে পারলে এই ধরনের অঙ্ক কিন্তু আসে। আবার ধরো একই জিনিস বলেছে, একটা মাধ্যমিক 2014-তে এসেছিলো, 220 ভোল্ট 40 ওয়াট বাল্বটিকে 220 ভোল্ট মেন লাইনে লাগানো হলো, বাল্বটির মধ্যে তড়িৎ প্রবাহ মাত্রা কত। আমরা জানি যে পি সমান ভি আই ক্ষমতা, তাহলে বাল্বটির মধ্যে প্রবাহ মাত্রা আই সমান পি বাই ভি। তাহলে মান বসিয়ে দিলে আমরা এখানে আইয়ের মানটাও পেয়ে যাব। এই অঙ্কগুলো কিন্তু আসে। এবার ধরো একটা শর্ট প্রশ্ন আকারে আসে অনেক সময়, যে উষ্ণতা বাড়ার সঙ্গে সঙ্গে আমরা কী জানি, রোধ সাধারণত বাড়ে। তাই সাধারণ অবস্থায় ফিলামেন্টের রোধ জ্বলন্ত অবস্থায়, মানে সাধারণ অবস্থায় ফিলামেন্টের রোধ কিন্তু কম হয়, আর জ্বলন্ত অবস্থায় রোধ কিন্তু বেশি হয়। যে একটা বাল্ব যদি জ্বলে, তার ফিলামেন্টের রোধ বেশি হবে যখন সে মানে জ্বালানো অবস্থায় নেই, অফ অবস্থায় আছে সে অবস্থায় থেকে। বুঝতে পারলে? এবার প্রশ্ন আছে সিএফএল কি এলইডি। সিএফএল হচ্ছে কম্প্যাক্ট ফ্লুরোসেন্স ল্যাম্প, আর এলইডি হচ্ছে লাইট এমিটিং ডায়োড। এই লাইট এমিটিং ডায়োডটা 12-এ যদি ফিজিক্সে গেলে এটা আরও ডিটেলসে রয়েছে। তো তাহলে কী হলো, সিএফএল ও এলইডির পুরো নাম। এবার আসছে যে আমাদের ভাস্বর বাতি, মানে যেটা হচ্ছে ফিলামেন্টযুক্ত বাল্ব। ওটা ফিলামেন্টযুক্ত বাল্বও দু ধরনের হয়, একটা হচ্ছে বায়ু শূন্য, আর একটা হচ্ছে বায়ুপূর্ণ। বায়ু শূন্যের তাপমাত্রার থেকে কিন্তু বায়ুপূর্ণের তাপমাত্রা বেশি হয়। তো যাই হোক, এটা হচ্ছে ভাস্বর বাতি এবং সিএফএল বাতির পার্থক্য। যেটা গঠন হচ্ছে, ভাস্বর বাতি হচ্ছে টাংস্টেন নির্মিত ধাতু দিয়ে, মানে টাংস্টেন নির্মিত হয়, এটা আমরা আগেই দেখেছি। আর এখানে একটা ওই কাঁচ নলের মধ্যে সিএফএলের ক্ষেত্রে শৃঙ্খলিত গঠনযুক্ত, মানে যে পারদ বাষ্প দ্বারা পূর্ণ থাকে, এতে ভিতরের দেয়ালে একটা মানে এটা হচ্ছে সিএফএলের স্ট্রাকচার। আর এলইডি তো বিভিন্ন যেমন গ্যালিয়াম আর্সেনাইড, গ্যালিয়াম ফসফাইড ইত্যাদি দিয়ে তৈরি করা হয়।
তো এটা কিন্তু একটা ডায়োড আর কি, ডায়োডের ক্ষেত্রে এলইডি। আর কার্যনীতি হচ্ছে মানে জুল তাপনকে ফিলামেন্টে হয়, একটা প্রতিপ্রবাহ সৃষ্টি নীতিকে কাজে লাগিয়ে নির্মিত হয়। আর ডায়োডের দুই প্রকার আধান বাহকের পারস্পরিক প্রতিমিতকরণে আলো নির্গত হয়, মানে এটা হচ্ছে রিকম্বিনেশন বলে এটাকে। আচ্ছা, এবার হচ্ছে এটা মূলত সাদা আলো, এখানেও বর্তমানে রঙিন আলো হচ্ছে, আর এক্ষেত্রেও বর্তমানে এখন একবর্ণী আলোক ব্যবস্থা, তো বর্তমানেও কিন্তু এখানেও হচ্ছে। তো এই হলো, তো এখানে মেনলি কিছু কিছু পয়েন্ট এখানে দেওয়া আছে। তো সব কিছুর বিচারে দেখা যাবে যে এলইডি সব থেকে বেশি সুবিধাজনক। এছাড়া আরেকটা এখানে দিয়েছে পার্থক্য, এটাও দেখে রাখতে পারো যে কোনটায় বেশি হবে, যে আলোর উৎপাদন সিএফএল ও এলইডি বিশেষ করে। সিএফএল সিএফএল হচ্ছে কিন্তু পারদ থাকায় পরিবেশ বান্ধব নয়, এটা পারদ বা না থাকায় পরিবেশ বান্ধব। আর খরচাটা সিএফএল এর ঠিকই কম এলইডির থেকে, তাও মানে মানে এলইডি ব্যবহার বেশি সুবিধাজনক, কারণ পারদজনিত দূষণ ঘটে কিন্তু সিএফএলে, এলইডিতে ঘটে না। পারদ দ্বারা তৈরি করা হয়, এটা অর্ধপরিবাহী দ্বারা পূর্ণ করা হয়। এলইডির দাম কম হয়, এটা একই। আর এলইডি বেশি দিন মানে এলইডি বেশি দিন মানে আয়ু সিএফএল এর থেকে। আর এটা হচ্ছে এলইডি মানে এই সিএফএল হচ্ছে মানে শক্তি সাশ্রয়কারী, কে না শক্তি সাশ্রয়কারী সিএফএল এর থেকেও এলইডি হচ্ছে বেশি সাশ্রয় করে। তো এই পয়েন্টগুলো একটু দেখে রাখতে পারো, আগের যেটা দেখালাম ওটাও দেখতে পারো। তো এবার হচ্ছে অনেক সময় যে 5 রেটিং 4 রেটিং বিভিন্ন বিশেষ করে ফ্রিজ, হ্যাঁ, বড় বড় জিনিসপত্রে লাগানো থাকে, এখন বাল্বেও লাগানো থাকছে। তো এটার কারণ হচ্ছে, এটা হচ্ছে মানে যে বৈদ্যুতিক শক্তি গুণমানের মূল্যায়ন করা হচ্ছে এখন এখন যে বাড়িতে বা বিভিন্ন ক্ষেত্রে লাগানো হয়, বিশেষ করে এয়ার কন্ডিশন, রেফ্রিজারেটর, কম্পিউটারের যন্ত্রাংশ, রান্নাঘরের সরঞ্জাম ইত্যাদিতে কী হয় না, তারকা চিহ্ন থাকে বিভিন্ন 5 স্টার, 3 স্টার, 2 স্টার, 1 স্টার, মানে যত স্টার বেশি হবে তার যন্ত্রটি কার্যকারিতাও বেশি, কর্মদক্ষতা বেশি হবে, কার্যকারিতা বেশি হবে এবং কম বিদ্যুৎ শক্তি অপচয় করবে। বুঝতে পারলে, মানে সেভিং করবে অনেকটাই বিদ্যুতের এটা। আর এটা হচ্ছে যে যদি বলে এলইডির মানে আলো মানে বলা আছে কি না, এলইডি হচ্ছে গ্যালিয়াম আর্সেনাইড, গ্যালিয়াম ফসফাইড এলইডি ল্যাম্পের ডায়োডের সঙ্গে তড়িৎ প্রবাহ হলে দৃশ্যমান আলো নির্গত হয়। এর ক্ষেত্রে তড়িৎ শক্তি কিন্তু আলোক শক্তিতে রূপান্তরিত হয়। আচ্ছা, এবার হচ্ছে ফিলামেন্টযুক্ত বাল্বে শক্তির অপচয় হয়, কারণ কারণ ফিলামেন্ট যে ভাস্বর বাল্ব, তাতে কি হয়, বেশিরভাগ অংশে ফিলামেন্টকে উত্তপ্ত করে তাপ শক্তিতে রূপান্তর দেয়, সামান্য অংশ তাপ শক্তিতে রূপান্তরিত হয়, কিন্তু ম্যাক্সিমামটাই তাপ। তো এই আলোক শক্তি আমরা পাই, তাই এই যে তাপের জন্য যেটা এক্সট্রা যাচ্ছে সেটা কিন্তু নষ্ট হয়ে যায়, সেজন্য অপচয়টা বেশি। আর সব থেকে এলইডিটাই বেশি মানে সাশ্রয়কারী সব থেকে। আচ্ছা, এবার হচ্ছে সিএফএল এলইডি এর অনেক সময় কোশ্চেন আছে যে সিএফএল এলইডি অপেক্ষা অধিক পরিমাণে গ্রিন হাউস গ্যাস উৎপন্ন করে, 1 নম্বরে কোশ্চেন। আবার বলে সিএফএল এ পারদজনিত দূষণ ঘটে কিন্তু এলইডিতে পারদজনিত দূষণ থাকে না। আচ্ছা, এবার একটা প্রশ্ন বলি, যে তোমাদের অনেক সময় আসে 1 নম্বরের প্রশ্ন, যে যে ক্ষমতা আমরা রোধের ক্ষেত্রে দেখেছিলাম শ্রেণী সমবায় কী ছিল, দুটো রোধ যোগ হয়েছিল, আর সমান্তরাল সমবায় 1/, হয়েছিল, কিন্তু ক্ষমতার ক্ষেত্রে উল্টো, মানে 2 ধরনের যত ধরনের ক্ষমতা হোক না কেন, তারা যদি শ্রেণী সমবায় থাকে তাহলে তাদের তুল্য রোধের রিলেশনটা কেমন হবে, মানে 1/PS সমান 1/P1 প্লাস 1/P2। আর যদি সমান্তরাল সমবায় থাকে তখন কী হবে, যোগ হয়ে যাবে। তাহলে বুঝতে পারলে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে রোধের সমান্তরাল সমবায়ের মতো, আর সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে রোধের শ্রেণী সমবায়ের মতো, মানে ক্ষমতা হচ্ছে শ্রেণী সমবায় থাকলে এইভাবে আমরা বের করব, আর সমান্তরাল সমবায় থাকলে যোগ করে দেবো। বুঝতে পারলে এই। আর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। বেস্ট অফ লাক, থ্যাংক ইউ।